নমস্কার, আমরা এসো গল্প করি। আজ শুনবেন শিশির বিশ্বাসের লেখা গল্প ভূতের চর অবলম্বনে সুন্দরবনের অপদেবতা। এই গল্পটি আমরা সিজন 2-তে আপনাদের শুনিয়েছিলাম, কিন্তু গুণগত মানের অভাবে এবং সামান্য যান্ত্রিক ত্রুটির জন্য সেই সময় গল্পটি পূর্ণতা লাভ করেনি। আশা করি এইবার আপনারা গল্পটির সম্পূর্ণ মজা উপভোগ করতে পারবেন। শিশির বিশ্বাস, জন্ম 5ই জানুয়ারি 1989 সালে। অবসরপ্রাপ্ত এই কেন্দ্রীয় সরকারি আধিকারিকের প্রথম গল্প প্রকাশিত হয়েছিল মৌচাক পত্রিকায়। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে সাহিত্য চর্চা অনিয়মিত, তবুও যখনই সুযোগ হয়েছে কলম ধরেছেন ছোটদের জন্য। এই পর্যন্ত শুকতারা, সন্দেশ, কিশোর ভারতী, আনন্দ মেলা, শিশু মেলা, রং বেরং প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত গল্প উপন্যাসের সংখ্যা কয়েকশোর বেশি। এই বছর বইমেলায় তার প্রকাশিত হয়েছে 4টি গ্রন্থ: জল জঙ্গল নরখাদক সমগ্র প্রথম খণ্ড, মৃত্যু যখন ডাক দেয়, বর্মার অন্ধকারে এবং সাঁঝ রাতের অন্ধকারে। বইগুলি আপনারা কিনে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠে শিবাশিস, অভয় চক্রবর্তীর চরিত্রে বরেন, নিতাই তালুকদারের চরিত্রে ঋতুরাজ, রমেনবাবুর চরিত্রে রাজদীপ, জগন্নাথ মাঝির চরিত্রে সুরাজ, গণেশ ঢালির চরিত্রে তমাল। অন্যান্য সমবেত কণ্ঠে টিম এসো গল্প করি। এডিটিং এবং সাউন্ড ডিজাইনিংয়ে প্রীতম এবং পোস্টার ডিজাইনিংয়ে অভিব্রত। গল্প শোনানোর আগে প্রতিবারের মতো একই রিকোয়েস্ট, গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প, সুন্দরবনের অপদেবতা। সুন্দরবনের এই গল্প শুনে কেউ মুখ বিকোতেও পারে, কিন্তু আমি নিরুপায়। আসলে রায়দিঘির ঘাটের সেই মাস্টারমশাইয়ের সঙ্গে আর দেখা হয়নি আমার। আর দেখা হলেও যে সুরাহা কিছু হবে সে সম্ভাবনাও কম। গোড়া থেকে খুলেই বলি ব্যাপারটা। আমি ছোটখাটো এক কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। কাজের খাতিরে তাই ছোটাছুটি করে বেড়াতে হয় নানা জায়গায়। এমনই এক প্রয়োজনে বাদার ওদিকে সীতারামপুর গ্রামে গিয়েছিলাম। ফেরার দিন লঞ্চের কি সব গোলমালে বেশ দেরি হয়ে গেল। রায়দিঘি যখন পৌঁছলাম তখন কলকাতার বাস কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছে। পরের বাস ঘন্টা 2 পরে। হাতে বেশ অনেকটাই সময়। কি যে করি, ভারী সমস্যায় পড়া গেল। যাই হোক, পায়ে পায়ে এসে বসলাম জেটি ঘাটের অদূরে কদম গাছের তলায় বাঁধানো এক চাতালের উপর। বেসরকারি আপিসের সামান্য মাইনে ছাপোষা কর্মচারী। আপিসের কাজ আর সংসারের হিসেব ছাড়া মাথায় কিছুই ঢোকার জায়গা নেই। তবু এই নিস্তব্ধতার মাঝে আমার এই একাকিত্ব মন্দ লাগছিল না। শেষ বিকেল। নদীর ওপারের আকাশে ছেঁড়া মেঘের গায়ে আবির ছড়াতে শুরু করেছে। নদীর জলে সেই আভা আরো মায়াময় লাগছে। বড় একটা পাখির ঝাঁক নদীর ওপর দিয়ে উড়ে চলেছে। নিচে শান বাঁধানো ঘাটে ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ আছড়ে এসে পড়ছে। অদূরে জেটি ঘাটে ঝুড়ি ভর্তি মাছ নামছে ট্রলার থেকে, হই হই চিৎকার। মিনিট কয়েকের জন্য তন্ময় হয়ে গিয়েছিলাম বোধহয়। হঠাৎ দেখি আমার সামান্য দূরে চাতালের উপরে বসে আছে মাঝবয়সী এক পাউন্ডুলে গোছের ব্যক্তি। হালকা চেহারা, আধময়লা ধুতির ওপরে একটা বেঢপ শার্ট, নাকের নিচে বেশ ভারী একজোড়া কাঁচা পাকা গোঁফ। আমি তাকে দেখছি বলে একটু এগিয়ে এসে বললেন, কিছু মনে করবেন না স্যার, এই আমরা 2-4 জন বিকেলে খানিক বসি আর কি। বাকিরা আজ দেখছি আসেনি এখনো। তা আপনি বুঝি বাস ফেল করেছেন? বুঝতে বাকি রইল না, জায়গাটা বিকেলে এদের কয়েকজনের আড্ডার আসর। অজান্তে অনধিকার প্রবেশ করে ফেলেছি কিনা তাড়াতাড়ি মাথা নেড়ে বললাম,
হ্যাঁ, ঠিকই ধরেছেন, গিয়েছিলাম সীতারামপুর। একটুর জন্য বাস ফেল হয়ে গেল। আরে তাতে কি হয়েছে, বসুন না। কেউ যখন এখনো আসেনি তখন আপনার সঙ্গে খানিক গল্প করা যাক। এই বসুন বসুন। কথাবার্তা সামান্য অসংলগ্ন হলেও ভদ্রলোক কিন্তু গল্প জমিয়ে ফেললেন বেশ। নাম বললেন অভয় চক্রবর্তী, কাছেই এক স্কুলে মাস্টারি করেন। কথায় কথায় আরও বললেন, হ্যাঁ হ্যাঁ, সীতারামপুরে আমিও গিয়েছিলাম একবার কাজের খাতিরে। তা কাছারি বাড়িতে ছিলাম বুঝলেন। তা ওখানকার ম্যানেজার নিতাই তালুকদার মানুষটা কিন্তু ভারী চমৎকার। কাজের প্রয়োজনে আমিও গিয়েছিলাম ওই নিতাই তালুকদারের কাছেই। রাতে কাছারি বাড়িতেই ছিলাম, বললামও সে কথা। শুনে উনি বললেন, ও মা, তাই নাকি? ভালো ভালো। ওই কাছারি বাড়ির কাছে ডাক সাইডে একজন মাঝি আছে, নাম জগন্নাথ সর্দার। তার নৌকায় একবার সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম। তারপর সে যে ব্যাপার ঘটেছিল মশাই, কি বলবো আপনাকে। হাতে সময় প্রচুর। এসব সুন্দরবন অঞ্চলের গল্প মানেই বাঘ নয়তো ডাকাতির রোমহর্ষক কাহিনী। গত রাত্রিরে নিতাই তালুকদারের কাছেও গোটা কয়েক শুনেছি, গল্প হিসেবে মন্দ লাগেনি। আমার কিছু বলার আগেই উনি বলা শুরু করে দিয়েছেন। সে বছর দুয়েক আগের কথা। রায়দিঘিতে মাস্টারি করলেও সুন্দরবনের দিকে তেমন যাওয়া হয়ে ওঠেনি কখনো। সেবার স্কুলের কয়েকজন হঠাৎ ঠিক করলো সুন্দরবনে বেড়াতে যাবে। আমাকেও সঙ্গে জুটিয়ে নিল। আশেপাশে 2-3টে স্কুলের আরও কয়েকজন জুটে গেল। ওই ঠিক পূর্ণিমার পরের দিন এই রায়দিঘির ঘাট থেকে একটা বড় ভটভটি নৌকায় আমরা রওনা হলাম। দিন চারেকের ট্যুর। আসলে চাঁদনি রাতে জল আর জঙ্গল দেখার সুযোগ যাতে ভালো করে মেলে, তাই সময়টা বাঁচা হয়েছিল। কিন্তু এ দুনিয়ায় সব কিছু ঠিক মতো আর কবে হয়েছে, গোলমাল হয়ে গেল একদম গোড়াতেই। বিকেলে ভগবতপুর কুমির প্রকল্প দেখে সীতারামপুরেই রাত কাটালাম। পরদিন সকাল সকাল ছেড়ে দেয়া হলো নৌকো। ঘণ্টাখানেকের মধ্যেই এসে পড়লাম বিশাল ঠাকুরান নদীতে। কি বলবো মশাই, নদী তো নয়, সে যেন সমুদ্র। চারপাশে দিগন্ত বিস্তৃত, শুধু জল আর জল। চারপাশে তাকিয়ে কোথাও কূলের খোঁজ মেলে না। আর সে কি ঢেউ! ঠাকুরান নদীতে ঢেউয়ের তেজ এমনিতেই ভয়ানক, তার উপর সবে জোয়ার শুরু হয়েছে। বিশাল বিশাল ঢেউ আছড়ে এসে পড়ছে ভটভটির গায়ে। অত বড় নৌকা প্রায় মোচার খোলার মতো ঠেলে উঠছে ওপরে, তারপর আবার নাগরদোল্লার মতো মুহূর্তে গোঁত্তা খেয়ে নেমে আসছে। ও, সে এক ভয়ানক অবস্থা। দেখতে দেখতেই হাউমাউ শুরু হয়ে গেল সারা নৌকায়। আনন্দ করতে এসে এভাবে প্রাণের ঝুঁকি নিতে কেউই রাজি নয়। কয়েকজন তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল। এক্ষুনি ফিরে যাবে সবাই। বাঘ বা বাদার জঙ্গল কোনোটাই তাদের দেখার দরকার নেই। স্বাদ মিটে গেছে একেবারে। সুতরাং ঘোরানো হলো নৌকার মুখ। ভটভটি ফিরে চলল ফের রায়দিঘির দিকে। কিন্তু ব্যাপারটা আমার ঠিক মনোভূত হলো না বুঝলেন। বেড়াতে বেরিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। অবস্থা হয়তো কিছুটা বিপজ্জনক, কিন্তু এই বিপদ মাথায় করেই তো সুন্দরবনের হাজারো মানুষ বেঁচে রয়েছে। হ্যাঁ, তবু হয়তো মেনে নিতাম, কিন্তু শেষ পর্যন্ত সাহস জোগালেন রমেন বাবু। ভদ্রলোকের বয়স কম, এই আমাদের স্কুলে নতুন যোগ দিয়েছেন। গোড়ায় সবাইকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু তাতেও যখন কোনো কাজ হলো না, তখন বললেন তাকে সীতারামপুরে নামিয়ে দেওয়া হোক, ব্যবস্থাপত্র করে তিনি একাই যাবেন। তাই হলো, রমেনবাবুকে নামিয়ে দেওয়া হলো সীতারামপুরের ঘাটে, আর আমিও নেমে পড়লাম সাথে। একেবারে অজানা অচেনা জায়গা, কিন্তু রমেনবাবু বেশ কাজের মানুষ দেখলাম। কিছুক্ষণের মধ্যেই মুশকিল একেবারে আসান করে ফেললেন। ঘাটেই আলাপ হয়ে গেল কাছারি বাড়ির নিতাই তালুকদারের সঙ্গে।
খাস কলকাতার মানুষ একদম, কেবল চাকরির দায়ে পড়ে আছেন এই পাণ্ডব বর্জিত স্থানে। আমাদের তো একেবারে জোর করেই ধরে নিয়ে গেলেন তার ওখানে। অনেক গল্প হলো, সাথে ভেরির টাটকা মাছ দিয়ে ভুড়ি বোঝা, হা হা হা, কি স্বাদ মশাই। সুন্দরবন বেড়াতে যাবেন, সেজন্য ভাবলা কি জগন্নাথ সর্দারকে খবর পাঠাচ্ছি। অমন অভিজ্ঞ মাঝি এ তল্লাটে আর দ্বিতীয়টি পাবেন না মশাই। বাদার বোন ওর নখদর্পণে নিজের নৌকাও তো রয়েছে, যে কদিন ইচ্ছে হয়ে নিশ্চিন্তে ঘুরে আসুন। খবর পেয়ে খানিক বাদেই মাঝি জগন্নাথ সর্দার এসে হাজির হলো। মাঝবয়সী মানুষ, একেবারে চিপচিপে পাকানো শরীর যাকে বলে। মশাই, ওর নৌকা দেখে কিন্তু আমার বিশেষ ভরসা হলো না। ভটভটি নয়, মামুলি দাঁড়ে টানা নৌকা, এতে আর কত ঘোরা যাবে। তা আমি আশঙ্কায় কথাটা বলেই ফেললাম। ব্যাপারটা জগন্নাথ সর্দারকে যে এতটা আঘাত করবে ভাবিনি। প্রায় দপ করে জ্বলে উঠল তার চোখ। ওই ভটভটিতে কদিনের জন্য বেড়াতে বেরিয়েছিলেন বাবু? দিন চারেকের জন্য বেরিয়েছিলাম, সে কথা বললাম। লোকটা বলল, ওই 4 দিনই আমাকে সময় দিবেন। কথা দিচ্ছি, বাদার বনের কোনা কোনা পর্যন্ত ঘুরে আনবো আপনাদের। আর যদি হাতে সময় থাকে তাহলে ঘুরে আনবো একেবারে ভূতের চর পর্যন্তই। জগন্নাথকে খেপাবেন না মাস্টার মশাই, ওর পক্ষে সব সম্ভব। তাছাড়া ব্যাপারটা কি জানেন, ভটভটিতে কিছুটা তাড়াতাড়ি হয় ঠিকই, তবে মাঝি যদি পাকা হয় আর সুন্দরবনের জোয়ার ভাটার হিসেবটা যদি ঠিক মতো জানা থাকে, তবে দাঁড় টানা নৌকোতেও কিছু কম নয়। 2 দিন ঘুরে এলেই বুঝতে পারবেন। তবে একটা কথা, ভূতের চরের ওদিকে না যাওয়াই ভালো। ভূতের চর? অদ্ভুত নামটা গোড়ায় জগন্নাথের মুখে শুনে তেমন কৌতূহল হয়নি, কিন্তু এবার হলো। বললাম, কেন বলুন তো? সে অনেক কথা মাস্টার মশাই, জগন্নাথেরাই জানে ভালো। তবে এটুকু বলতে পারি, জায়গাটা অনেক দূরে আর বেশ নির্জনও বটে। ডাকাতের ভয় রয়েছে যথেষ্ট। এর বেশি নিতাইবাবু তখন আর কিছুই বললেন না, আমরাও আর জিজ্ঞাসা করিনি। যাই হোক, সেই রাত্রিরেই হাটবাজার সেরে পরদিন ভোর ভোর বেরিয়ে পড়লাম। সবার বলতে আমরা 2 জন, এছাড়া জগন্নাথ নিজে আর তার সঙ্গে একটা সমবয়সী দাঁড়ি, নাম নরেন মণ্ডল। নদীতে তখন ভাটার টান, তার উপর বাতাস অনুকূল দেখে পাল তুলে দেওয়া হয়েছে। দাঁড় ছাড়াই প্রায় তীর বেগে ছুটছে আমাদের নৌকা। ঘন্টা 2-এর মধ্যেই এসে পড়ল সেই ঠাকুরান নদীতে। কুল কিনারাহীন সেই জলরাশির মাঝে আমাদের নৌকা কোনাকুনি পাড়ি দিতে লাগলো। ঢেউয়ের তেজ সেবারের থেকে আজ একটু কমই ছিল, তবু তাতেই আমাদের সেই ছোট্ট নৌকা থেকেই প্রায় খোলায় খই ভাজার মতো লাফালাফি করছিল। অবিরাম ছলাৎ করে নৌকায় লাফিয়ে উঠছে জল। এমন অভিজ্ঞতা বারবার আসে না মশাই। তার উপর নৌকার পিছনে পাকা হাতে জগন্নাথ মাঝি যেভাবে হাল সামলাচ্ছে, তাতে মানুষটার ওপর যে ভরসা করা যায় সেটা ততক্ষণে বুঝে ফেলেছি। আবার এরই মধ্যে আমাদের নানান গল্পও বলে যাচ্ছে সমানে। আমরা খুব মজা পেলাম। ইতিমধ্যে পালও নামিয়ে ফেলা হয়েছে। দাঁড়ি নরেন মণ্ডল 2 হাতে 2টো দাঁড় চালাচ্ছে। ভিতরে কৌতূহলটা আগেই ছিল, সুযোগ পেয়ে ভূতের চরের প্রসঙ্গটা তুলে ফেললাম। আমার মনের ভাবটা বোধহয় জগন্নাথ আঁচ করে ফেলেছিল। শুনে বলল, ম্যানেজার বাবুর কাছে তো শুনেছেন অনেক কিছু, তবে জানবেন সেটাই সব নয়। ভূতের চরের বদনাম অন্য কারণে। বাদায় যাদের নিয়মিত যাতায়াত আছে তারা অনেক সবাই অনেক কিছু দেখেছে।
ভূত প্রেত নানান অপদেবতা। রমেনবাবু কথাগুলো এক মনে শুনছিলেন, প্রায় লুফে নিয়ে বললেন, তার এক আধটা শোনাও দেখি জগন্নাথ। নৌকায় এমন নাগরদোলার দোল খেতে খেতে ব্যাপারটা মন্দ লাগবে না বোধহয়। রমেনবাবুর কথা জগন্নাথের তেমন পছন্দ হলো না মনে হলো। আপনি যেমন করে কথাটা কইছেন, আমাদের বাদার মানুষের কাছে কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। শুনতে চাইছেন যখন, তখন না হয় বলছি একটা। সেবার মরশুমে সাতজেলিয়ার জনা কয়েক মানুষ বেরিয়েছিল গোলপাতা কাটতে। গোলপাতা চেনেন তো? এই কতকটা চারা নারকেল গাছের মতো দেখতে হয়। ওই পাতায় ঘরের ছাউনি হয় ভালো, বুঝলেন? তাই আমাদের এদিকে ওর খুব কদর। তা সে যাই হোক, ভালো গোলঝাড়ের খোঁজ করতে করতে ওরা একসময় গিয়ে পড়ল ভূতের চরে। নদীর ধারেই বড় গোল পাতার জঙ্গল, বুঝলেন তো? দেখে ওরা নৌকো ভিড়ে বনবিবির নাম নিয়ে নেমে পড়ল সবাই। টানা 2 দিন গোলপাতা কাটা হলো। বড় নৌকো নিয়ে আসা হয়েছে, সঙ্গে লোকজনও অনেক। তবু গোড়ার দিকে একটু ভয়ই পাচ্ছিল, বুঝলেন? কিন্তু 2 দিনেও যখন কিছু ঘটল না, তখন খানিকটা সাহস বেড়ে গেল ব্যাটাগুলোর। 3য় দিন বনের একটু ভেতরে ঢুকলো ওরা। সে জোর কদমে একেবারে পাতা কাটার কাজ চলছে। একদল অল্প বয়সী ছোকরার স্বাদ হলো তারই ফল খাওয়ার। তারই ফল শুনে যেন আবার ঘাবড়ে যাবেন না বাবুরা। ওটা হচ্ছে গোল পাতার ফল, বুঝলেন তো? দেখতে ছোট নারকেল গাছের মুচির মতো, কিন্তু কাঁদিতে 1 থেকে 150 পর্যন্ত ফল থাকে। পুষ্ট হলে একেবারে চমৎকার শ্বাস হয় ভেতরে। তা সামান্য খোঁজাখুঁজি করতেই একটু দূরে জঙ্গলের ভেতর এক মস্ত গোলঝাড়ে পুরুষ্ট তারি ফলের খোঁজ পেয়ে গেল। বড় বড় কয়েক কাঁদি কেটে নামিয়ে পাশেই একটু পরিষ্কার জায়গায় বসে সেগুলো সৎ গতি করতে লাগলো একেবারে। নারকেলের মুচির মতো ছোট ফল, আগেই তো বললুম। ধারালো দায়ের কোপে মাঝ বরাবর ফেঁড়ে শ্বাস বার করতে হয়, তাই সময়ও লাগে একটু। ওরা 2-4টে করে ফল খেয়েছে সবে। দেখে অদূরে গরান গাছের ডালে বসে এক বাঁদর, শালা জুলু জুলু চোখে একেবারে ওদের দিকে তাকিয়ে আছে। আসলে বাদার বানর তো গাছের ফল পাতা এইসব খেয়ে বেঁচে থাকে, কিন্তু তারি ফল একেবারে ওদের খুব প্রিয় জিনিস। কিন্তু দুর্ভাগ্য, শক্ত মুচি ফাটে ভেতরে শ্বাস বার করে খাওয়া ওদের একেবারে সাধ্যের বাইরে, বুঝলেন তো? কাউকে তাই তারি ফল কেটে খেতে দেখলেই এসে ভিড় জমায়। বাদার মানুষের বড় বন্ধু এই বাঁদরের পাল। গাছের ডালে বসে নজর রাখে চারপাশ। দুশমান মানে বড় শেয়াল দেখতে পেলেই চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় একেবারে। তাতেই হুঁশিয়ার হয়ে যায় সবাই। তাই বাঁদরকে একটু এরা প্রশ্রয়ও দেয়। এক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। একজন একটা শাঁসের টুকরো ছুঁড়ে দিল বাঁদরটার দিকে। দিব্যি হাত বাইরে সেটা লুপে নিল পানিটা। নিমেষে পেটে চালান করে দিয়ে ফের হাপুস নয়নে তাককে রইল। এরপর খাওয়ার ফাঁকে 1-2 করে শ্বাসকেও ছুঁড়ে দিতে লাগলো বাঁদরটাকে, আর ও খেতে লাগলো। খানিক এভাবে চলার পর ওদের খেয়াল হলো ব্যাপারটা। কি কাণ্ড, ওইটুকু এক পানি সে যে খেয়েই চলেছে সমানে। এমনটা তো দেখা যায় না বিশেষ। অল্প কয়েকটা খেয়েই এরা সাধারণত সরে পড়ে, নয়তো পাশেই পড়ে থাকে, ছুঁয়েও দেখে না। এই যে সমানেই খেয়ে চলেছে, পেটে কত জায়গা আছে ওই পুচকে বাঁদরের। মজা পেয়ে ওরা আবার খাওয়া বন্ধ করে তারি ফল কেটে সমানে ছুঁড়ে দিতে লাগলো পানিটার দিকে। আর সেও হাত বাইরে সেগুলো টপ টপ লুপে নিয়ে সমানে চালান করে দিতে লাগলো পেটে। এইভাবে গোটা 5 কাঁদি যখন বাঁদরটার পেটে চলে গেল, তখন ওদের মধ্যে একজনের হুঁশ হলো।
সর্বনাশ, এ তো বাঁদর নয়, এ তো মনে হচ্ছে অন্য কিছু। তারপর বুঝলেন, সঙ্গীতের কাছে কিছু না ভেঙে সেই ইশারায় সরে পড়তে বলল সবাইকে। অন্যদেরও ব্যাপারটা বুঝতে তখন আর বাকি নেই, যে যার দাহাটে উঠে পালাতে যাবে। এই সময় অন্তত 15 লম্বা বিশাল এক রোমশ কালো হাত তাদের পথ আটকে দাঁড়ালো। পেছন ফিরে দেখে কি সর্বনাশ, গাছের ডালে বসে ওই বাঁদরটাই হাতটা বাইরেছে। হ্যাঁ, আর ওই বাঁদরের মাথায় একটা মানুষের মুন্ডু। সে আমার মুলোর মতো দাঁত বার করে খ্যাক খ্যাক করে হাসছে। এরপর জগন্নাথের জমাট গল্প শেষ হলো না। হঠাৎ বিশাল ঠাকুরান নদীতে উল্টো দিক থেকে জোয়ারের টান শুরু হয়ে গেল। মস্ত ঢেউয়ে আমাদের নৌকা লাফিয়ে উঠল মোচার খোলার মতো। শক্ত হাতে নৌকা সামলাতে ব্যস্ত হয়ে পড়ল জগন্নাথ। এতক্ষণ গল্পে মুজে ব্যাপারটা খেয়াল ছিল না। তাকিয়ে দেখি সেই বিশাল জলরাশির ওপারে বহু দূরে হালকা একটা ডাঙার রেখা দেখা যাচ্ছে। ঠাকুরান নদীতে পড়ার পর প্রায় ঘন্টা 2 ওপর চলা হয়েছে। ওপারের ডাঙা আর কত দূর জিজ্ঞাসা করাতে জগন্নাথ জানালো আরও প্রায় ঘন্টা 3 পথ। লাগলো অবশ্য আরো বেশি। সন্ধ্যের মুখে নৌকা এসে পৌঁছলো ওপাশে শেয়ালফেলি জঙ্গলের কাছে একটা ফোড়ন খালের ভিতর। দুধারে ঝিমঝিম করছে জঙ্গল। বড় নদীতে তবু মাঝে মধ্যে 2-1 নৌকো নজরে পড়ছিল, কিন্তু এখানে এই সন্ধ্যায় জনমানুষের চিহ্ন মাত্র নেই। একেবারে নিস্তব্ধ, নিঝুম। ইতিমধ্যে আকাশে বড় চাঁদ উঠেছে। মায়াবী আলোয় ম করছে চারপাশ। হঠাৎ নিঝুম বনের ভেতর থেকে একটা ভীতু হরিণ ঢাউ ঢাউ শব্দে ডেকে উঠল। জায়গাটা গরম আছে বাবু, রাত্রিটা একটু সাবধানে থাকতে হবে। গরম মানে বাঘ রয়েছে জঙ্গলে, তারই গন্ধ পেয়ে হরিণটা ডেকে উঠেছে। শুনে ভেতরে কিছুটা রোমাঞ্চ জাগলেও অন্য ব্যাপারটাও এলো প্রায় হাত ধরে। এমন কিছু চওড়া নয় খালটা। রাত্রিরে সাঁতরে এই ছোট নৌকায় ওঠা বাঘের পক্ষে কিচ্ছুই নয়। রমেনবাবু প্রস্তাব করলেন নৌকাটা ফাঁকায় বড় নদীতে গিয়ে নোঙর করতে। সে তো আরো বিপদ গো, এদিকে ডাকাতের বড় রমরমা। রাত্রিরে বড় নদীতে তাই কেউ নোঙর করে না বুঝলেন, সব ঢুকে পড়ে জঙ্গলের খালের ভিতর। তাতেও অবশ্য রেহাই মেলে না সব সময়। তবে জগন্নাথ যখন রয়েছে একেবারে ঘাবড়াবেন না। রাত্রিরে বড় বাঘ যদি হানা দেয় তাহলে ডেকে দেবো আপনাদের। চাঁদনি রাত আছে, দেখতে পাবেন। এখন নিশ্চিন্তে শুয়ে পড়ুন তো। বাদার বন যে কি জিনিস সেই রাত্রিরেই টের পেয়ে গেলুম। বেশ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম দুজন। হঠাৎ জগন্নাথের ডাকে ঘুমটা ভেঙে গেল। কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় ডাকছে আমাদের। সাবধান বাবুরা, ডাকাতের নৌকো মনে হচ্ছে, তবে ঘাবড়ে যাবেন না। কাছে এলেই আমি হাঁক দেবো। আপনারা শুধু তালে তাল মিলে যাবেন, বলবেন বন দপ্তরের বাবু টহলে বেরিয়েছেন। বাকিটা আমি সামলে নেব। এলাম। হ্যাঁ। কথা শেষ করেই জগন্নাথ প্রায় হুড়মুড় করে ছইয়ের ভিতর থেকে বেরিয়ে গেল। আমরা ঘাবড়ে গেলেও ওরই ভেতর দ্রুত তৈরি হয়ে নিলাম। ভেতর থেকে তাকিয়ে দেখি জ্যোৎস্নার আলোয় অদূরে লম্বা মতো একটা নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই প্রায় বাঘের মতো গলায় গর্জন করে উঠল জগন্নাথ। এই এত রাত্রিরে কাদের নৌকো যায় গো?
নৌকাটা ততক্ষণে প্রায় আমাদের গায়ের কাছে এসে পড়েছে। ওদিক থেকে খড়খড়ে গলায় উত্তর এলো, কারা? আমরা? কিন্তু তোমরা কারা? কোন গায়ের? কোনো গায়ের লই গো, বন দপ্তরের। বাবুরা রয়েছেন ভেতরে, টহলে বেরিয়েছেন, কিন্তু তোমাদের জবাব পাইনি এখনো। মিনিট খানেক ও তরফেও কোনো সাড়া শব্দ নেই। সকলে একদম চুপচাপ। ঠিক এই সময় জব্বর খেল দেখালেন রমেন বাবু। ভদ্রলোকের বুকের পাটা আছে বটে, লুঙ্গির ওপর ধপধপে শার্টটা চাপিয়ে হঠাৎ কটমট করে বাইরে বের হয়ে বললেন, কে রে? কুমির মারির তমিজুদ্দি নাকি? এত রাতে নৌকা বেয়ে চলেছিস কোথায়? উত্তরে ছইয়ের ভেতর থেকে হাত কচলাতে কচলাতে একজন বেরিয়ে এলো। দেখলাম বেশ লম্বা চওড়া মজবুত শরীর, থুতনির নিচে খানিকটা ছাগল দাড়ি। আগে না কথা, আমি মোল্লাখালী রহমান আছি গো। বেড়াজাল পেতে সুতিখালে মাছ ধরতে এসেছি। তা পাস আছে তো, নাকি বেপাসেই বেরিয়েছিস? পাস আগে আছে কথা, মানে ওই আর কি। ঠিক আছে, যা। প্রায় সাথে সাথেই দুজোড়া দাঁড় টেনে নৌকাটা সজোরে বেরিয়ে গেল। রায়দিঘিতে স্কুলে মাস্টারি করি, আমাদের অনেক খবরই কানে আসে। কুমিরমারির তমিজুদ্দি ডাকাতের নামও বার কয়েক শুনেছিলাম। সেটা দেখলাম বড় চমৎকারভাবে কাজে লাগিয়ে দিয়েছেন রমেনবাবু। শুধু আমি নয়, খোদ জগন্নাথ হাঁ করে তাকিয়েছিল এতক্ষণ। রমেনবাবু এভাবে একাই ব্যাপারটা সামলে দেবে সে ভাবতেও পারেনি। নৌকাটা বাঁকের মুখে অদৃশ্য হয়ে যেতে এক গাল হেসে বলল, কোনো সন্দেহ নেই এ নিঘাত ডাকাত। কিন্তু দারুণ সামলেছেন বাবু। যেভাবে তমিজুদ্দির নামটা করলেন তাতেই কাত হয়ে গেছে বেটার ছেলেরা। আমার তো মনে হয় এরা তমিজুদ্দির দলেরই লোক। ভূতের চড়ে তাহলে কিন্তু যাচ্ছি আমরা। তোমার এই গল্পের শেষটুকুও পাওনা হয়ে রয়েছে। সেজন্যে চিন্তা করবেন না বাবু, শুয়ে পড়ুন এবার। খানিক বাদে ভাটা শুরু হলেই একেবারে নৌকো ছেড়ে দেব। আরে যান যান, আরাম করুন। শেষ রাতে ভাটার টান শুরু হতেই নৌকা ছেড়ে দেওয়া হলো। সারাদিন কত নদী আর খাল পাড়ি দিয়ে বিকেলের দিকে এসে পৌঁছলাম ছাইমারির কাছে। জঙ্গল এদিকে আরো গভীর, আরো নির্জন। তবে এই কদিনের সাহস অনেকটাই বেড়ে গেছে। আসার পথে দৃশ্যও তো কম দেখলাম না। নদীর চড়ায় ঘাস খেতে আসা হরিণ, শুয়োর, এমনকি মাঝারি আকারের একটা কুমিরও দেখলাম। একটা ফোড়ন খালের ভেতর দিব্যি রোদ পোয়াচ্ছে সেটা। একটা পেল্লাই সাইজের পায়রা চাঁদা আর বাদার বাঘা কাঁকড়া দিয়ে দুপুরের ভোজটাও হলো জমজমাট। তাই বাঘের দেখা এই পর্যন্ত না মিললেও আফসোস নেই কারোর। ঠিক হলো রাতে ভাটার টান যতক্ষণ রয়েছে নৌকা বাওয়া হবে। সম্ভব হলে আজ রাতেই পৌঁছে যাওয়া হবে কেঁদোখালির কাছে। ভূতের চর সেখান থেকে বেশি দূরে নয়। বিকেলের মরা আলোয় দুজনে বসে আছি। নদীর জলে তখন লালচে আভা, সমানে দাঁড় টানার ছপ ছপ শব্দ হয়ে চলেছে। হঠাৎ একটা বাঁক ঘুরতেই দেখি মস্ত একপাল হরিণ নদীর চড়ায় বড় বড় মুঠো ঘাস দিয়ে ডিনার সারছে। চমৎকার সেই দৃশ্য দেখে আমরা প্রায় নিঃশব্দে নৌকাটা আরেকটু এগিয়ে নিয়ে গেলাম। হরিণের পাল কিন্তু বিশেষ নড়ল না। এই জিনিস বাবু দাঁড়ে টানা নৌকো থেকেই দেখা সম্ভব। ফটফটি হলে আওয়াজ শুনেই দূরে পালাতো সব। সত্যি এমন অপরূপ দৃশ্য আমরা আগে কখনো দেখিনি। একসাথে এত হরিণ খুব একটা দেখা যায় না।
হাঁ করে সেদিকে তাকিয়ে আছি, হঠাৎ সতর্ক হয়ে উঠল প্রাণীগুলো। মুহূর্তে মুখ তুলে ছুটে পালিয়ে গেল জঙ্গলের গভীরে। প্রায় সাথে সাথেই অদূরে একটা ঝোপ সামান্য নড়ে উঠল। ব্যাপারটা যে কি সেটা বোঝার জন্য আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করে আছি। হঠাৎ দেখলাম গাছপালা ঠেলে বেরিয়ে এলো একটা মাঝবয়সী মানুষ। ছোটখাটো শরীর, হাঁটুর ওপর ভাঁজ করে পড়া লুঙ্গি। গাটা দেখলাম একেবারে খালি, শুধু মাথার উপর একটা গামছা ঘুমটার মতো জড়ানো। মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না, তবু না কামানো কদিনে দাড়ি চোখে পড়ল। হাতে একটা ছোট হেঁতালের লাঠি। এই ভয়ানক অরণ্যের ভিতর অসময়ে এই লোকটা কোথা থেকে এলো? এইসব ভাবছি ততক্ষণে সে আরো খানিকটা এগিয়ে এসেছে। হাত তুলে বলল, আমি ঝড়খালির গণেশ ঢালি। বড় বিপদে পড়েছি বাবু, আমায় বাঁচান। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আমরা হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। তা ব্যাপারটা কি বলো দেখি? এই অসময়ে তুমি জঙ্গলে কি করছো? সে অনেক কথা মাঝিদা। কদিন আগে দুজন বেরিয়েছিলাম চোরাই হরিণ শিকারে। তা কপাল মন্দ, পড়ে গেলাম পিটেল বোটের খপ্পরে। শেষে নৌকো ফেলে জঙ্গলে গা ঢাকা দিতে হলো। পিটেল বাবুরা তুলে নিয়ে গেল নৌকো। তা দিন তিনেকে জঙ্গলে আটকে থেকেও যখন কোনো নৌকোর দেখা মিলল না, তখন সাঁতরে নদী পার হতে গিয়েছিলাম। ও চোখের সামনে সঙ্গীকে নিয়ে গেল কুমিরে। হ্যাঁ, সেই থেকে আটকে আছি এখানে। কদিনে গোটা কয়েক কেওড়া ফল ছাড়া পেটে আর কিছু পড়েনি। আমরা কিন্তু বাপু ভূতের চরের দিকে যাচ্ছি, আগেই বলে দিনু। আমাদের ফিরতে অনেক দিন লাগবে। তা 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 লাগুক মাঝিদা। এরপর লোকটাকে নৌকায় তুলে নেওয়া হলো। গোড়ায় কিছুটা আড়ষ্ট মনে হলেও কিছুক্ষণের মধ্যেই বেশ মানিয়ে ফেলল সে। ছোটখাটো চেহারার হলে কি হবে, তার কাজ দারুণ। একরকম জোর করেই নরেনের হাত থেকে দাঁড় জোড়া টেনে নিয়ে যেভাবে উৎসাহে টানতে লাগলো, দেখে বেজায় খুশি হলো জগন্নাথ। এভাবে চলতে পারলে কাল দুপুরের অনেক আগেই ভূতের চারে পৌঁছে যেতে পারবো। কিন্তু দিনটা সেদিন বোধহয় একেবারেই ভালো ছিল না। খানিক বাদে কি ঘটতে চলেছে স্বপ্নেও ভাবতে পারেনি তা। রাত তখন কটা, গোটা আষ্টেক। জোয়ার শুরু হয়ে গেল হঠাৎ। গণেশ ঢালের ইচ্ছা ছিল আরও একটু এগিয়ে যাবে, কিন্তু জগন্নাথ রাজি হলো না। এক টেকের মুখে ফোড়ন খালের ভিতর রাতের মতো নোঙর করতে চাইল। জায়গাটা নাকি তার পরিচিত। জ্যোৎস্নার আলোয় আজও ভেসে যাচ্ছে চারপাশ। কল কল করে স্রোত বইছে ফোড়ন খালে। চাঁদের আলো পড়ে ঝিকমিক করছে চারিপাশ। নৌকায় তখন নোঙর করার তোড়জোড় চলছে। হঠাৎ অদূরে খালের পাড়ে জলের ওপর ঝপাং করে প্রবল একটা শব্দ হলো। গোড়ায় মনে হয়েছিল পাড়ের মাটি ভেঙে পড়ল বুঝি, কিন্তু ভুল ভাঙতে দেরি হলো না। দেখলাম মস্ত একটা নোনা জলের কুমির সম্ভবত বিশ্রাম করছিল পাড়ের ওপর। আমাদের সাড়া পেয়ে জলে নেমে পড়ল। মনে হচ্ছে কুমিরটা মানুষ খেকো এবং ক্ষুধার্তও বটে। আমাদের সাড়া পেয়ে জলে নেমে পড়ল স্রেফ শিকারের আশায়। কাছেই কোথাও এখন উৎ পেতে থাকবে, বুঝলেন তো? একটু সাবধানে থাকতে হবে আমাদের। যাই হোক, ব্যাপারটা নিয়ে ওরা অবশ্য অত মাথা ঘামালো না। একটু বাদেই রাতের রান্নার তোড়জোড় শুরু হলো। সন্ধে রাত্রিরে হালকা হিমেল ভাব, তাই গায়ে ভালো করে জামা কাপড় জড়িয়ে নিলাম। তারপর রমেনবাবু আর আমি বাইরে ছইয়ের ওপর বসে
চাঁদের আলোর অপরূপ শোভার দিকে তাকিয়ে রইলাম। আগুনের আলো যাতে বাইরে না যায় তাই ছইয়ের নিচে নৌকার খোলের ভেতর আগুন জ্বালানো হয়েছে। জগন্নাথই সেটা তদারক করছে। আগন্তুক গণেশঠালি আমাদের মতোই বাইরে নৌকায় গলুয়ের ওপর বসে রয়েছে। মাথাটা সেই একই রকম গামছায় ঢাকা। এর মধ্যে সেটা একবারও খোলেনি সে, শুধু সামনের ফাঁক দিয়ে মুখটা অল্প একটু দেখা যাচ্ছে। এমন সময় দেখি দূরে একটা নৌকা আসছে আমাদের দিকে। পরিষ্কার চাঁদের আলোয় দূর থেকে হলেও চিনতে ভুল হলো না। কি সর্বনাশ! গত রাত্রিরে সেই ডাকাতের নৌকাটা। আর বুঝতে বাকি রইল না যে কোনোভাবেই হোক আমাদের ফাঁকিটা ধরে ফেলেছে ওরা। আর সেই থেকেই আড়ালে পিছু নিয়েছে। সারা দিনের টেরটিও পাইনি আমরা। ততক্ষণে জগন্নাথেরও চোখে পড়েছে ব্যাপারটা। আর রেহাই নেই বাবুরা, কপালটাই খারাপ দেখছি এবার। দেখতে দেখতে সেই নৌকা এসে থামলো আমাদের পাশে। সঙ্গে সঙ্গে গটমট করে ভেতর থেকে বেরিয়ে এলো সেই দাড়িওয়ালা লোকটা। কই গো পিটেল বোটের বাবুরা, চাঁদ বদনটা দেখাও দেখি একবার। হাতে একটা বন্দুক, পাশে আরো দুজন। যা আছে বের করে দিচ্ছি, অযথা হেনস্থা করুনি বাপু। সে আর বলতে, সারাদিন কি ভোগানটাই না ভুগিয়েছো তোমরা। এই দাঁড়িয়ে দেখছিস কি আজকার? বাবু দুটোকে একবার বেঁধে আনতো। জমিদারের ব্যবস্থাটা আগে হোক, তারপর দেখি কি মেলে। সে আর বলতে। শুনে পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল আমাদের। কি সর্বনাশ! আমাদের কাউকে আটকে রেখে মোটা টাকা আদায় করতে চায় এরা। শখ করে বেড়াতে এসে এ কি বিপদে পড়লাম রে বাবা! ইতিমধ্যে আজগার নামের লোকটা লাফিয়ে পড়েছে আমাদের নৌকায়। আমরা অজান্তে ইষ্ট নাম জপ করতে শুরু করেছি। অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক সেই সময়। আগন্তুক গণেশঠালি বসেছিল নৌকার পিছন দিকে। কখন যে সে পায়ে পায়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি। মাথার উপর সেই একই রকম গামছার ঘোমটা। সঙ্গে সঙ্গে পরিত্রাহী চিৎকারে শুধু আজগার নয়, নৌকার সবকটা প্রাণী মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল জলে। প্রবল স্রোতে কে যে কোথায় ছিটকে গেল কারোর খোঁজ পাওয়া গেল না। কি হয়েছে? শুধু বার কয়েক আর্ত চিৎকার শোনা গেল। বোঝা গেল কেউ কেউ কুমিরের শিকার হয়েছে। এদিকে মাঝিবিহীন ডাকাতের নৌকাটা ততক্ষণে স্রোতের টানে ভেসে গেছে অনেক দূর। অকস্মাৎ এই ব্যাপারে সবাই যখন প্রায় হতভম্ব, তখন কাঁচুমাচু মুখে ঘাড় ফেরালো গণেশ। লোকটার হাব ভাব দেখে বোঝা যাচ্ছিল সে নিজেও বেশ অপ্রস্তুত। আচ্ছা, ব্যাপারটা কি হলো বলো দেখি? তুমি কি মন্দর টন্দর জানো নাকি? কি যে বলেন মাঝিদা, ব্যাপারটা তো আমিও বুঝলাম না তেমন। তা যাকে এ ভালোই হলো একরকম, কি বলেন? তা আমি বলি কি, এই যখন ব্যাপার, এখানে আর দেরি না করে রওনা হয়ে পড়াই ভালো। তা ঠিক, তবে জোয়ার ঠেলে এই রাতে দাঁড় টানা সে যে বড় শক্ত ব্যাপার বাবু। সে ভাববেন না, আমি যখন আছি চালিয়ে নিতে পারবো। এই দাঁড়টা নাই তো কাজ ছিল আমার। দেরি না করে নৌকা ছেড়ে দেওয়া হলো। প্রবল জোয়ারের টান ভেঙে আমাদের নৌকা ছুটল আরো দক্ষিণে।
রান্নার কাজ মুলতুবি রইল সাময়িক। গণেশ, জগন্নাথ এবং নরেন তিনজনেই নৌকা টানার কাজে ব্যস্ত হয়ে পড়ল। জগন্নাথই দেখলাম হাল ধরেছে। এমন সময় দুজন ছইয়ের ওপর থেকে নিচে নেমে এলাম। তারপর কখন যে ঝিমুনি মতো এসে গেছে ঠিক বুঝতে পারিনি। আমরা ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল রাত তখন অনেক। জোয়ার শেষ হয়নি, তবু সেই জোয়ার ভেঙে নৌকা আমাদের তীর বেগে ছুটছে। মামুলি দাঁড়ে টানা নৌকা, জোয়ার ঠেলে এত জোরে ছোটার তো কথা নয়। তাড়াতাড়ি সামনের দিকে তাকালাম। সামনে দাঁড় টানছিল নরেন আর পিছনে জগন্নাথ আর গণেশ, কিন্তু পেছন ফিরে দেখলাম শুধু গণেশ দাঁড় টানছে। জগন্নাথ আর নরেন কোথা গেল? দুজনের কেউই নেই সেখানে। ততক্ষণে রমেনবাবু উঠে বসেছেন। জগন্নাথদের দেখছি না যে গণেশ, গেল কোথায় ওরা? গণেশ হাত দেখিয়ে জলের দিকে ইশারা করল, তারপর আবার দাঁড় টানতে শুরু করে দিল। আমি কথাটা আবার জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, গণেশ বলে উঠল, বাবুরা, আমরা ভূতের চরে এসে পড়েছি। ওই যে সামনের দ্বীপটা, ওটাই ভূতের চর। আপনাদের তো খুব দেখার শখ হয়েছিল, তাই না? গণেশের কথাবার্তায় কেমন একটা অন্যরকম ভাব লক্ষ্য করছিলাম। এতক্ষণে আমাদের নৌকা সেই দ্বীপের সামনে এসে দাঁড়ালো। গণেশকে আবারও জিজ্ঞাসা করলাম, কিন্তু জগন্নাথ আর নরেন কোথায় গেল? কি হলো গণেশ, উত্তর দাও, কোথায় গেল ওরা? গণেশ! দাঁড়ের কাছ থেকে উঠে দাঁড়ালো সে। তারপর একটু একটু করে আমাদের সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। এতক্ষণে সে মাথা থেকে গামছাটা খুলতে শুরু করেছে। নরেনটা বড্ড সরল ছিল, তবে জগন্নাথ বড় নাচ্ছার, খুব চালাক। তবে বিশ্বাস করুন, একটুও কষ্ট হয়নি ওদের। কুমিরটা কতদিন রক্ত পায়নি। আজ 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 মনের সুখে খাবে। সাথে সাথে এক টানে মাথা থেকে গামছাটা সরিয়ে ফেলল। আমাদের সারা শরীর কেঁপে উঠল তা দেখে। মুহূর্তের মধ্যে সারা শরীর যেন পাথর হয়ে গেল। হে কি, গণেশের মুখ কোথায়? এ তো আস্ত একটা নরকঙ্কাল। দেখার শখ হয়েছিল, তাই না? হঠাৎ পিছন দিক থেকে একটা হ্যাচকা টানে সজাগ হলাম। চলুন। নৌকা থেকে জলে ঝাঁপ দিয়ে ভূতের চরের জঙ্গলের দিকে দৌড় দিলাম। গোলপাতার জঙ্গলে ঘন অন্ধকারের মধ্য দিয়ে আমরা কোথায় যাচ্ছি কোনো হুঁশ ছিল না। পিছন থেকে শুধু গণেশের সেই অট্টহাসি তাড়া করে চলেছে আমাদের। অন্ধকারে ছুটতে ছুটতে একটা কাদাময় জায়গায় এসে পৌঁছলাম। হঠাৎ হোঁচট খেয়ে দুজনেই পড়ে গেলাম সেখানে। পরক্ষণেই মনে হলো, এ কি, এ তো কোনো চোরাবালি, আমরা তলিয়ে যাচ্ছি এর ভেতর। এই অঞ্চলে এটার থাকা অস্বাভাবিক কিছু নয়, তবে আমাদের নিশ্চিত মৃত্যু। বাঁচাও, বাঁচাও! শান্ত হন, কেউ আছো? এখানে উদ্ধার করো! এখানে আমাদের বাঁচাবে না কেউ। এটা ভূতের চর। আমি মনে মনে ভাবলাম, এ কি কুক্ষণে যে আমরা এই সুন্দরবনে এসে পড়েছিলাম। হায় ভগবান! ধীরে ধীরে আমাদের গলা পর্যন্ত শরীর ডুবে গেল। কিছুতেই নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমাদের। ধীরে ধীরে সবকিছু কেমন যেন ঘোলাটে হয়ে গেল।
যখন ঘুম ভাঙলো দেখলাম দিনের আলোয় আমরা একটা গাছের নিচে শুয়ে আছি। রমেনবাবু দেখলাম আমার পাশে শুয়ে আছেন। সবচেয়ে অবাক হলাম, আমাদের শরীরে কোথাও কোনো কাদার দাগ পর্যন্ত নেই। তবে গতকাল আমাদের সঙ্গে যেটা হলো সেটা কি ছিল? রমেনবাবুকে আমি ডাকলাম, তিনি উঠে বসলেন। তিনিও আমার মতো সেই একই রকম হতবাক হয়ে রয়েছেন। চারপাশটা ভালো করে দেখতে থাকলাম। কোথায় আছি কিছুই বুঝতে পারছি না। কতদিন যেখানে পড়ে আছি তারও কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, কতদিন বলছি তার একটা কারণ আছে, কারণ আমাদের শরীর প্রায় শুকিয়ে গেছে, চুল দাড়ি অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে পারলাম। শরীরে জলের অনুপস্থিতি বুঝতে পারছি, আর প্রচণ্ড খিদেতে হাত পা একেবারে অসাড় হয়ে পড়েছে। অনেক চেষ্টা করলাম জানেন, কিন্তু কিছুতে উঠে দাঁড়াতে পারলাম না। আশেপাশে ভালো করে দেখে চোখে পড়ল চারপাশটা ছোট ছোট গোলপাতার গাছে ভরা। একটু দূরে একটা গোলপাতার গাছে দেখতে পেলাম অসংখ্য গোল ফল ঝুলছে, ঠিক ঠিক যেমন জগন্নাথ সর্দার বলেছিল সেই রকম। বড্ড খিদে পেয়েছে, চলুন ওইটাই শেষ উপায়, না হলে না খেতে পেয়ে মরতে হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম, তারপর সেই গাছের দিকে এগিয়ে চললাম। তবে বেশি দূর এগোতে হলো না, একটু দূরেই চড়ার ওপর একটা জিনিস পড়ে থাকতে দেখলাম। সেটা দেখেই সারা শরীরে শিহরণ খেলে গেল আমাদের। খানিকটা দূরে পড়ে আছে একটা কাটা হাত, আর সেই হাতে কুড়ুল গোছের একটা জিনিস। রমেনবাবু আর আমি একে অপরের দিকে তাকালাম। তারপর সেই হাত থেকে কুড়ুলটা আস্তে করে খুলে নিলাম। গাছটা এক মানুষের একটু বেশি উঁচু। রমেনবাবু আমার কাঁধে উঠে কয়েকবার চেষ্টার পর এক কাঁদি গোল ফল কেটে আনলো। কতদিন খাওয়া হয়নি কে জানে, মনের সুখে গোল ফল খেতে লাগলাম জানেন। চোখের সামনে যেন স্বর্গ দেখতে পেলাম। অনেকক্ষণ থেকেই আমাদের জল পিপাসা পেয়েছিল, বুঝলেন। একটু জল পেলে ভালো হতো। আমি একটু দেখি, হ্যাঁ, কাছের পিঠে কোথাও জলের খোঁজ পাই কিনা। আপনি বসুন এখানে। রমেনবাবু আমায় সম্মতি জানালেন। আমি একাই বেরিয়ে পড়লাম এবং কিছু সময় খোঁজাখুঁজির পর অবশেষে জলের খোঁজ পেয়ে আমি রমেনবাবুকে ডাকতে এলাম। ডাকতে এসে থমকে দাঁড়ালাম। সামনের দৃশ্য দেখে সারা শরীর ঘেমে উঠল আমার। রমেনবাবু এখানে একা বসে নেই, তার সামনে বসে আছে একটা অদ্ভুত বাঁদর। তার হাতগুলো একটু বেশি লম্বা বলে মনে হলো, মুখটা অদ্ভুত রকমের বিশ্রী। সাথে সাথেই আমার মনে পড়ে গেল জগন্নাথের সেই গল্পের কথা। তবে কি রমেনবাবু, আপনি এ কি করছেন? জগন্নাথের কথাটা আপনার মনে নেই? এতক্ষণে গোল ফল না পেয়ে বাঁদরটা এক অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছে। মুখ দিয়ে বিকট শব্দ বার করতে করতে হাতগুলো মাটিতে চাপড়াচ্ছে। তার চোখ দুটো দেখলাম জবা ফুলের মতো লাল। রমেনবাবু, পালান এক্ষুনি! অমনি হঠাৎ বাঁদরের লম্বা লম্বা দুটো হাত আমাদের দুজনের গলা চেপে বসলো। এত বড় হাত কিভাবে সম্ভব জানি না। আমাদের নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে আসছে। আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। এ তো মানুষের হাসি। ধীরে ধীরে সেই বাঁদরটা পূর্ব পরিচিত গণেশ ঢালিতে পরিবর্তিত হলো। আপনাদের তো খুব দেখার শখ হয়েছিল, তাই না?
বাবুরা ভূতের জ্বর দেখবেন বলছিলেন না? তা কেমন? আমরা আর নিঃশ্বাস নিতে পারছি না, আমাদের মৃত্যু কি নিশ্চিত? হঠাৎ এমন সময় রমেনবাবু একটা কাণ্ড করে বসলেন। তার হাতে থাকা কুড়ুলটা সজোরে বসিয়ে দিলেন গণেশ ঢালির গলায়। সাথে সাথেই তার মুন্ডুটা ছিটকে পড়ল মাটিতে। গলা থেকে হাতটা ছাড়িয়ে কোনো রকমে পালাতে যাব, কিন্তু এ কি? চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। পালাতে পারছি না কেন আর? আবার সেই আগের মতো চোরাবালিতে আমরা গলা পর্যন্ত ডুবে গেছি। চারিপাশের নিবিড় কালো অন্ধকার যেন আবারও আমাদের গিলে খেলো। তারপর আমরা ভোঁ করে অদূরে কলকাতা যাওয়ার বাসটা হর্ন দিয়ে উঠল ওই সময়। একেবারে গল্পের ক্লাইম্যাক্সে এসে ছন্দপতন। এই যা, আপনার কলকাতার বাস চলে এলো। যান যান, বাকিটা না হয় পরে বলবো। কলকাতা যাওয়ার শেষ বাস। দেরি করবার উপায় নেই। দারুণ গল্পের শেষটুকু তাই আর শোনা হলো না। মাস তিনেক পরের কথা। আপিসের কাজে আবারও সীতারামপুরে নিতাইবাবুর কাছে গেছি। কথায় কথায় অভয় চক্রবর্তীর কথা তুলতেই ভদ্রলোক চমকে উঠলেন একটু। কেন, চেনেন নাকি ওনাকে? আগে হ্যাঁ, রায়দিঘি ঘাটে পরিচয় হয়েছিল একবার। স্কুল মাস্টার। ওহ, সে এক ব্যাপার মশাই। বছর 2 আগে আমারই ঠিক করে দেওয়া মাঝি আর নৌকো নিয়ে তিনি সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে একজন সঙ্গীও ছিলেন, রমেন বাবু। 3 দিনের মাথায় এক সকালে সেই নৌকার খোঁজ মিলল ওই রায়দিগিরি ঘাটে। ভেতরে সমানে বিড়বিড় করছে দুজন, চিনতে পারছেন না কাউকেই। রীতিমতো পাগলের লক্ষণ। মাঝিরাও নিখোঁজ। সারা রায়দিঘিতে সে হুলুস তুলুস কাণ্ড। তবে এখন খবর পেয়েছি তিনি কিছুটা সুস্থ হয়েছেন। আর মাঝি দুজনে? সে তো আরো রহস্যজনক ব্যাপার মশাই। কয়েকদিন পরে গ্রামের জেলেদেরই নৌকোয় ফিরে এলো সেই 2 মাঝি, জগন্নাথ আর নরেন। ভাটির জঙ্গলে নাকি ঘুরে বেড়াচ্ছিল, একেবারে বদ্ধ উন্মাদ। আপনাদের তো দেখার শখ হয়েছিল, তাই না? বাবুরা ভূতের জ্বর দেখবেন বলছিলেন না? তা কেমন? কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এসো গল্প করিকে। আর কমেন্ট করে জানান কথক সীতারামপুরে কার বাড়িতে উঠেছিলেন। শুভরাত্রি, ভালো থাকবেন।